গত পর্বে আমরা দেখেছিলাম বিস্ট সোল স্প্রিং ছিল ওয়েইয়ের মূল লক্ষ্য, কিন্তু টানিয়ন নিমিষেই তার নিজের দখলে নিয়ে নেয়। এই স্পর্ধায় ওয়েই ও তার অনুসারীরা ক্ষোভে ফেটে পড়লেও টানিয়নের বর্তমান শক্তি দেখে তাদের রক্ত হিম হয়ে আসে। স্পিরিট ফেটারিং রিলেমের রিফাইনমেন্ট লেভেলে টানিয়নকে দেখে তারা ভয়ে কাঁপতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ওয়েই নিজেই সামনে এগিয়ে আসে এবং হুঙ্কার দিয়ে বলে, আজ তোমার রক্ত দিয়েই আমি আমার ভাইয়ের আত্মার শান্তি কামনা করব। ওয়েই তার সর্বশক্তি দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালালেও টানিয়নের অবিশ্বাস্য গতির কাছে তা ব্যর্থ হয়। টানিয়নকে অক্ষত দেখে ওয়েই স্তম্ভিত হয়ে পড়ে। তার কল্পনাতীত ছিল যে কেউ এত দ্রুত হতে পারে। মুহূর্তের ব্যবধানে টানিয়ন তার সামনে আবির্ভূত হয়ে পাল্টা আঘাত হানে। একটি শক্তিশালী ঘুষির আঘাতে ওয়েইকে মাটিতে আছড়ে ফেলে সে। ওয়েই তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে পালানোর শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়। টানিয়নের তলোয়ারের এক পোয়াতেই চিরতরে স্তব্ধ হয়ে যায় উদ্ধত ওয়েই। নেতার এমন করুণ পরিণতি দেখে তার অনুসারীরা প্রাণের ভয়ে টানিয়নের পায়ে লুকিয়ে পড়ে। তারা সমস্ত দোষ ওয়েইয়ের উপর চাপিয়ে ক্ষমা ভিক্ষা করতে থাকে, কিন্তু তাদের ধূর্ততা টানিয়নের চোখ এড়ায়নি। সে তার রহস্যময় মায়াবী চোখের শক্তি দিয়ে একজনকে বশ করে ফেলে এবং তাকে নির্দেশ দেয় বাকিদের নির্মূল করে নিজের জীবনও শেষ করে দিতে। রক্তাক্ত অধ্যায় শেষ করে টানিয়ন তার সঙ্গী ড্র্যাগন দাদাওকে নিয়ে সানসেট ফরেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে তারা বিপজ্জনক ফরগটেন লেক টেম্পল পার হওয়ার সময় সতর্ক থাকে। টানিয়ন দাদাওকে দ্রুত ওড়ার নির্দেশ দিলেও হঠাৎ লেকের গভীর থেকে একটি বিশাল দ্বিতীয় স্তরের পাইথন তাদের আক্রমণ করে। দ্রুত দাদাওকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে টানিয়ন নিজেই লড়াইতে নেমে পড়ে এবং জলস্থলের সেই ভয়াবহ লড়াই শেষে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। টানা ৪৮ দিনের দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রা শেষে টানিয়ন যখন সানসেট ভ্যালিতে পৌঁছায়, সেখানে আগে থেকেই অপেক্ষারত ছিল মু মেঙ্গি। প্রিয় মানুষকে ফিরে পেয়ে দুজনেই আপ্লুত হয়ে পড়ে। তবে শুয়া এখনও না পৌঁছানোয় মেঙ্গি ভীষণ উদ্বিগ্ন ছিল। সে জানায় টেলিপোর্টেশনের মাধ্যমে সে এখানে আসার পর ১ মাসের কঠোর সাধনায় প্রায় ফ্র্যাজাইল সোল রিলেমে পৌঁছানোর দ্বারপ্রান্তে। ঠিক সেই মুহূর্তে একটি ঘোষণা পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ে। শুয়াকে মিশনারি হলের লোকেরা বন্দী করেছে। তাকে জীবিত পেতে হলে টানিয়ন ও মেঙ্গিকে আত্মসমর্পণ করতে হবে। এই সংবাদ মেঙ্গিকে আতঙ্কিত করে তুললে টানিয়ন তাকে অভয় দিয়ে বলে, শুয়া আমারও পরম বন্ধু, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে মেংকুনের নির্দেশে গত ১ মাস ধরে টানিয়ন ও মেঙ্গিকে খুঁজে চলা সেই ৩ ঘাতকের সামনে হঠাৎ করেই তারা দুজনে উপস্থিত হয়। টানিয়নকে সামনে দেখে তাদের মধ্যে দুজন ভয়ে কুঁকড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে টানিয়ন তখন মেঙ্গিকে শান্ত করে নিজের পরবর্তী পরিকল্পনা বোঝাতে শুরু করে। প্রতিপক্ষের সিনিয়র সদস্য উদ্ধত স্বরে বলে ওঠে, টানিয়ন আমাদের কিছুই করতে পারবে না। আমাদের আইডেন্টিটি টোকেন এখন শুয়ার কাছে। আমাদের গায়ে হাত তুললে শুয়াকেও প্রাণ দিতে হবে। কিন্তু তার এই দম্ভ বেশিক্ষণ টিকল না। কথা শেষ হওয়ার আগেই টানিয়ন তার রহস্যময় আই টেকনিক ব্যবহার করে চোখের পলকে ৩ জনকে বশ করে ফেলে। সম্মোহিত অবস্থায় তারা গড়গড় করে সব গোপন তথ্য ফাঁস করে দেয়। টানিয়ন জানতে পারে শুয়াকে মাউন্টেন ডাইনেস্টির পূর্ব প্রান্তে বন্দী রাখা হয়েছে এবং মিংকুনের ৩০ জন অনুসারী তন্ন তন্ন করে তাদের খুঁজছে। স্বস্তির বিষয় এই যে তারা সবাই এখনও স্পিরিট ফেটারিং স্তরেই আটকে আছে। শুয়াকে উদ্ধারের নেশায় টানিয়ন তৎক্ষণাৎ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেঙ্গি তার সাথে যেতে চাইলেও টানিয়ন তাকে বুঝিয়ে বলে, আমি ফিরে আসার আগেই তুমি ফ্র্যাজাইল সোল রিলেমে পৌঁছে যাবে। তুমি শক্তিশালী হলে তোমার সুরক্ষায় আমিও নিশ্চিন্তে আমার লেভেল ব্রেক করতে পারব। মেঙ্গিকে সেখানে রেখে টানিয়ন একাই দুর্গম পথের দিকে রওনা হয়। অন্যদিকে মিংকুনের আস্তানায় তখন এক অলৌকিক কাণ্ড ঘটছে। হঠাৎ পুরো এলাকা কেঁপে ওঠে এবং মাটির নিচ থেকে এক প্রচণ্ড শক্তির উদ্ভব হয়। সবাই অবাক হয়ে দেখে মিংকুন সফলভাবে ফ্র্যাজাইল সোল রিলেমের প্রথম স্তর অতিক্রম করেছে। তার মধ্যে এখন লাইটনিং বা বিদ্যুৎ ও মাইন্ড বা মনস্তাত্ত্বিক এই ২ বিশেষ শক্তির সমন্বয় ঘটেছে, যা কেবল বিরল প্রতিভাবানদের মধ্যেই দেখা যায়। মিংকুন দম্ভর সাথে বাইরে এসে টানিয়ন ও মেঙ্গির খবর জানতে চায়। কোনো সদুত্তর না পেয়ে সে চরম হুঁশিয়ারি দেয়, আগামী ৭ দিনের মধ্যে টানিয়নকে না পাওয়া গেলে যেন শুয়াকে হত্যা করা হয়। এরপর সে তার আত্মাকে আরও উচ্চতর স্তরে পবিত্র করতে ২ অনুসারীকে নিয়ে নিভৃতে চলে যায়। ঠিক সেই সময়ে জিয়াও কোনো ওষুধের সাহায্য না নিয়েই নিজের অদম্য চেষ্টায় উচ্চতর পর্যায়ে পৌঁছে বিশ্বকে চমকে দেয়। ১০,০০০ মানুষের মধ্যে সচরাচর এমন প্রতিভা একজনেরও দেখা যায় না। যেখানে লিউ নং মিংকুনের সাহায্য নিয়ে নিজের উন্নতি করেছিল, সেখানে জিয়াও করেছে সম্পূর্ণ নিজের ক্ষমতায়। লিউ লং খুশি হয়ে জিয়াওকে একটি বহুমূল্য তলোয়ার উপহার দিলেও টানিয়নের প্রসঙ্গে কঠোর হয়ে ওঠে। জিয়াও যখন শত্রুতা মেটানোর অনুরোধ করে, তখন লিউ লং গর্জে ওঠে, টানিয়ন আমার পরিবারকে ধ্বংস করেছে। আমাদের একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত এই প্রতিশোধের আগুন নিভবে না। সে কৌশলগত কারণে জিয়াওকে শুয়ার বন্দী হওয়ার কথা জানায় না।
পাছে জিয়াও বাধা হয়ে দাঁড়ায়। জিয়াও ইউনিভার্স স্প্রিংয়ের খোঁজে বেরিয়ে পড়লে লিউ লং মিংকুনের সাথে দেখা করতে যায়, কিন্তু তাকে না পেয়ে সে টানইউনের নতুন অর্জিত অসীম শক্তির খবর জানতে পারে। এদিকে শুয়ার দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্তকে টানইউন কাজে লাগায়। বিরতিহীন সাধনার ফলে সে ফ্র্যাজাইল সোল রিলেমের সীমানা স্পর্শ করে ফেলেছে। সেই চূড়ান্ত স্তরে পৌঁছতে এখন শুধু সময়ের অপেক্ষা। টানইউন বুঝতে পারে যে তার দুই প্রধান শত্রু মিংকুন ও লিউ লং উভয়ই এখন ফ্র্যাজাইল সোল রিলেমের অজেয় শক্তিতে বলিয়ান। তবুও শুয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে সে নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নেয়। মিংকুনের বশ করা অনুসারীদের কৌশলে সরিয়ে দিয়ে টানইউন যখন শুয়ার কাছে পৌঁছায়, তখন চারপাশ প্রহরীদের ঘেরাও করা। চোখের পলকে প্রহরীদের ধরাশায়ী করে সে শুয়াকে নিজের বাহু বন্ধ করে নেয়। ঠিক তখনই বজ্রকঠিন কণ্ঠে গর্জে ওঠে মিংকুন, টানইউন, তোমার কারণেই মেঙ্গি আমার হল না, আজ এর শেষ দেখে ছাড়ব। ক্রোধান্নত মিংকুনের আক্রমণ থেকে শুয়াকে বাঁচাতে টানইউন তাকে নিয়ে পিছু হটতে শুরু করে। শুয়া কান্নায় ভেঙে পড়ে অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও টানইউন, নিজের প্রাণ বাঁচাও। কিন্তু টানইউনের অবিচল উত্তর ছিল, আমি মেঙ্গিকে কথা দিয়েছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। পালাবার পথ আগলে দাঁড়ায় লিউ লং। দুই দিক থেকে আসা সাঁড়াশি আক্রমণে টানইউন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে, কিন্তু এক মুহূর্তের জন্য শুয়ার ওপর আঁচ লাগতে দেয় না। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও টানইউন তার আই টেকনিক ব্যবহার করে শত্রুদের বিভ্রান্ত করে একটি অবিশ্বাস্য সুযোগ তৈরি করে এবং শুয়াকে নিয়ে দ্রুত সেই এলাকা ত্যাগ করে। মিংকুন বুঝতে পারে টানইউন কোনো উচ্চতর কৌশল ব্যবহার করছে, তাই সেও তার পূর্ণ গতিতে শিকারের পিছু নেয়। দীর্ঘক্ষণ বিশেষ কৌশল ও মায়াবী শক্তির ব্যবহারের ফলে টানইউন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল। তার এনার্জি যখন তলানিতে, ঠিক তখনই মিংকুন এক ভয়ঙ্কর মরণঘাতী আঘাত হানে। উপায়ান্তর না দেখে টানইউন শুয়াকে নিয়ে এক খাড়া পাহাড়ের প্রান্তে এসে দাঁড়ায়। শরীর আর চলছিল না, তবুও হারমানের পাত্র সে নয়। শেষ সম্বল হিসেবে সে তার ড্র্যাগন দাদাওকে বের করে এবং শুয়াকে তার পিঠে তুলে দিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু নিষ্ঠুর মিংকুন পলায়নরত শুয়ার দিকে লক্ষ্য করে তার চূড়ান্ত বিধ্বংসী শক্তি নিক্ষেপ করে। শুয়াকে বাঁচাতে টানইউন নিজের বুক পেতে দেয় সেই অগ্নিকাণ্ড সম আঘাতের সামনে। প্রচণ্ড সেই আঘাতে টানইউনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া টানইউন আর নিজেকে ধরে রাখতে না পেরে পাহাড়ের কিনারা থেকে সে তলিয়ে যেতে থাকে গভীর অন্ধকার খাদের অতন দহবরে। পাহাড়ের উপর দাঁড়িয়ে শুয়ার বুক ফাটা আর্তনাদার কান্না তখন কেবল বাতাসের হাহাকার হয়ে প্রতিধ্বনিত হতে থাকে। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় টানইউন তার ড্র্যাগন দাদাওকে শেষ নির্দেশ দেয়, শুয়াকে যেন এখনই কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে শুয়ার হাত ধরে সে বিশেষভাবে অনুরোধ করে, এই বিপদের কথা মেঙ্গিকে ভুলেও জানিও না। রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়ে টানইউন, আর দাদাও শুয়াকে নিয়ে দিগন্তের ওপারে মিলিয়ে যায়। টানইউনের শরীরে তখন এক বিন্দু শক্তিও অবশিষ্ট ছিল না। মিংকু তার সামনে এসে পৈশাচিক উল্লাসে মেতে ওঠে। সে দাঁত কিরমির করে বলে, গতবারের মতো ভুল আর হবে না। জানি তোমার শরীর ইস্পাতের মতো শক্ত, কিন্তু আজ আমি তোমাকে শেষ করেই ছাড়ব। একের পর এক নিষ্ঠুর আঘাতে সে টানইউনকে জর্জরিত করতে থাকে। ঠিক সেই অন্তিম মুহূর্তে দেবদূতের মতো সেখানে আবির্ভূত হয় জিয়াও। মিংকুনের ঘাতক আক্রমণ রুখে দিয়ে সে টানইউনকে আড়াল করে দাঁড়ায়। জিয়াওকে দেখে টানইউন অবাক হলেও জিয়াও শান্ত স্বরে বলে, আমি দূর থেকে তোমার আর্তনাদ শুনতে পেয়েছিলাম, তখনই বুঝেছি তুমি বড় কোনো বিপদে পড়েছ। মিংকুন রাগে ফেটে পড়ে চিৎকার করে বলে, পাগল হলে নাকি? তুমি কি জানো না এই লোকটা লিউ লং এর পরিবারকে শেষ করেছে? প্রতিশোধ নিতে না পারো, অন্তত একে বাঁচাতে এসো না। কিন্তু জিয়াও তার সিদ্ধান্তে অটল থাকে। সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, টানইউন আমার প্রাণ বাঁচিয়েছিল, আজ পরিস্থিতি যাই হোক আমি তাকে মরতে দেব না। মিংকুনের কাছে লাইটনিং ও মাইন্ড উভয় শক্তিশালী আত্মা থাকায় টানইউন জিয়াওকে লড়তে নিষেধ করে, কিন্তু জিয়াও তাকে আশ্বস্ত করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়াবহ লড়াই। মিংকুন তার বিশেষ প্রতিরক্ষা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও জিয়াও যখন তার অনন্য কৌশল সুফিয়ান হোলি বডি প্রয়োগ করে, তখন মিংকুন খড়কুটোর মতো উড়ে যায়। শেষ পর্যন্ত মিংকুনের নিজের তলোয়ারই তার গলায় ঠেকিয়ে ধরে জিয়াও, তবে সে তাকে প্রাণে না মেরে চরম হুঁশিয়ারি দেয়, এরপর যদি টানইউনের উপর হাত তোলার চেষ্টা করো তবে ওই হাত আর আস্ত থাকবে না। এই বলে সে আহত টানইউনকে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। অপমানে ও ক্রোধে মিংকুন তখন হিতাহিত জ্ঞান শূন্য। কিছুক্ষণ পর লিউলং সেখানে টানইউনকে খুঁজতে এলে মিংকুন তার ওপর সমস্ত রাগ ঝাড়ে এবং তাকে নির্দয়ভাবে প্রহার করে। জিয়াও যে টানইউনকে উদ্ধার করেছে তা শুনে লিউলং স্তব্ধ হয়ে যায়। মিংকুন তাকে শাসিয়ে বলে, আমার দাদার ক্ষমতার কথা তো জানোই, ভবিষ্যতে অবাধ্য হলে তোমাকে আর তোমার পালিত পিতাকে একসাথে কবরে পাঠাবো। এরপর মিংকুন লিউলংয়ের হাতে একটি রহস্যময় ওষুধ তুলে যায়,
সে প্রলোভন দেখায় যে পরীক্ষা শেষ হওয়ার আগে যদি লিউলং জিয়াওকে তার হাতে তুলে দিতে পারে তবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। মিংকুনের পারিবারিক প্রভাব ও শক্তির কাছে লিউলং একেবারেই অসহায়। নিজের স্বার্থ আর ইনার গেটে নিজের অবস্থান শক্ত করার লোভে লিউলং এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। যেই জিয়াও তাকে বিশ্বাস করত সেই জিয়াওকে সে মিংকুনের হাতে তুলে দেবে। লিউলংয়ের অনুসারীরা তার জন্য দুটি উচ্চ পর্যায়ের প্রাচীন আত্মা খুঁজে আনলে তার জিঘাংসা আরও বেড়ে যায়। সে এক নতুন ষড়যন্ত্রের জাল বনে। তার ধারণা স্পেস টাওয়ার খোলার সাথে সাথে তানিউন অবশ্যই রয়্যাল সিটিতে আসবে আর সেখানেই সে তাকে চিরতরে শেষ করে দেবে। অন্যদিকে এক নির্জন গুহায় জিয়াও এক অদ্ভুত দোটানায় দিন কাটাচ্ছে। একদিকে তানিউনের প্রতি তার হৃদয়ে জন্ম নিয়েছে গভীর অনুরাগ, অন্যদিকে এই তানিউনই তার ভাইয়ের প্রধান শত্রু। বিমর্ষ জিয়াও যখন তার ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস নিয়ে ভাবছিল তখন আধাচেতন অবস্থায় তানিউন পানের আকুতি জানায়। জিয়াও পরম মমতায় তাকে সেবা করে। কয়েকদিন অতিক্রান্ত হলেও তানিউনের পুরোপুরি জ্ঞান ফেরেনি। নিস্তব্ধ গুহায় তার পাশে বসে জিয়াও আপন মনেই বলে ফেলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। আধাচেতন অবস্থায় তানিউন সেই হৃদয়ের স্বীকারোক্তি স্পষ্ট শুনতে পায়। অন্য প্রান্তে সুয়া তখন মু মেঙ্গির কাছাকাছি পৌঁছে গেছে। তানিউনের নিষেধাজ্ঞা থাকায় সে দাদাওকে শিখিয়ে দেয় যেন কোনো প্রশ্ন করা হলে সে শুধু মাথা নেড়ে সম্মতি দেয়। মেঙ্গি তাকে সুস্থ দেখে খুশিতে আত্মহারা হলেও তানিউনকে না দেখে ভেঙে পড়ে। সুয়া তখন বাধ্য হয়ে একটি সাজানো গল্প বলে যে তানিউন তার জন্য বিশেষ গুপ্তধন আনতে গেছে। দাদাও বাধ্য হয়ে মাথা নেড়ে সুয়ার কথায় সায় দিলেও তার মন পড়েছিল তার রক্তাক্ত মাস্টারের কাছে। দীর্ঘ 11 দিন পর যখন তানিউনের জ্ঞান ফেরে জিয়াও তাকে বাইরের আলোয় নিয়ে আসে। তানিউন কৃতজ্ঞ চিত্তে বলে, তুমি না থাকলে আজ হয়তো আমার সূর্যোদয় দেখা হতো না। জিয়াও হাসি মুখে মনে করিয়ে দেয় যে আগে তানিউনও তার জীবন বাঁচিয়েছিল। তবে বিপদের মেঘ কাটেনি। জিয়াও সতর্ক করে যে মিংকুনের দাদা ইনার গেটের অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। তানিউন বুঝতে পারে টিকে থাকতে হলে তাকে এমন কাউকে ঢাল হিসেবে বেছে নিতে হবে যে মিংকুনের দাদার চেয়েও শক্তিশালী। কথায় কথায় তানিউন জিয়াওকে কথা দেয় যে যতক্ষণ লিউলং নিজে থেকে আক্রমণ না করবে সেও তাকে আঘাত করবে না। এরপর সে শুরু করে তার সাধনার চূড়ান্ত পর্ব, ফ্র্যাজাইল সোল রিলমে পৌঁছানোর লড়াই। তাকে পাহারা দেওয়ার সময় জিয়াও বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে তানিউনের সাধনার গতি সাধারণের চেয়ে অন্তত 3 গুণ বেশি। অল্প সময়ের ব্যবধানেই তানিউন সফলভাবে ফ্র্যাজাইল সোল রিলমের প্রথম স্তরে আরোহণ করে। তার শক্তির পরীক্ষা দিতে গিয়ে সে দেখায় যে প্রথম স্তরে থাকলেও তার সক্ষমতা এখন তৃতীয় স্তরের যোদ্ধার চেয়েও বেশি। জিয়াও কৌতূহলী হয়ে তার আত্মার ধরন সম্পর্কে জানতে চাইলে তানিউন রহস্যময় হাসি দিয়ে বলে তার আত্মা কোনো নির্দিষ্ট শ্রেণীর নয়, বরং এটি মহাবিশ্বের বিরলতম এক শক্তি। সে জিয়াওকে অনুরোধ করে যেন এই পরম রহস্যটি তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তানিউন জিয়াওকে জানায় যে তার ভেতরে সুপ্ত থাকা হোলি বডি এবং স্পেস সোল কোনো সাধারণ বিষয় নয়। সে অতীতে গড কিংডমের এক মহীয়সী দেবীর কথা স্মরণ করিয়ে দেয় যার ক্ষমতা ছিল ঠিক জিয়াওয়ের মতোই। জিয়াও কৌতূহলী হলে তানিউন দীর্ঘশ্বাস ফেলে বলে তিনি ছিলেন নবম স্বর্গের সেই মহীয়সী দেবী যিনি নিজের গুরুকে রক্ষা করতে গিয়ে হাসি মুখে আত্মহাতি দিয়েছিলেন। আমি চাই তুমিও তার মতো অপরাজেয় হয়ে ওঠো। জিয়াওকে তলোয়ার চালানোর একটি অতিপ্রাকৃত কৌশল শিখিয়ে দেয় তানিউন। 9টি ধাপের এই কৌশলটি স্বয়ং সেই দেবীর নিজস্ব বিদ্যা। এটি দেখে জিয়াও নিশ্চিত হয় যে নবম স্বর্গের অস্তিত্ব কেবল রূপকথা নয়। তানিউন তাকে সাবধান করে দেয় যে এই কৌশলটি বর্তমান যুগের শ্রেষ্ঠ শক্তি। এটি রপ্ত করার পর পাণ্ডুলিপিটি ধ্বংস করে দিও। কোনো অসাধু ব্যক্তির হাতে পড়লে মহাবিপদ হবে। জিয়াও মুগ্ধ চোখে তাকিয়ে বলে, তুমি দিন দিন আমার কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে উঠছ। জি তিয়ানের আক্রমণ বা মিংকুনের সেই মরণঘাতী আঘাত সবই তুমি যেভাবে সহ্য করলে তা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তানিউন রহস্যময় হাসি দিয়ে বলে, সময় এলে সব বলবো, এখন আমাকে ফিরতে হবে। বিদায় নিয়ে তানিউন দ্রুত বেগে সানসেট ফরেস্টের দিকে রওনা দেয়। বনের সীমানায় পৌঁছতেই সে কিছু চিৎকার শুনতে পায়। সে দেখে লিংহুর 2 অনুসারী মু মেঙ্গির ওপর চড়াও হতে গিয়ে এখন উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছে। তানিউন বজ্র গতিতে তাদের পথ আটকে দাঁড়ায় এবং মুহূর্তের মধ্যে তাদের জমপুরীতে পাঠিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে মেঙ্গি হাজির হয়। প্রিয়তমকে সুস্থ শরীরে ফিরে দেখে সে আবেগে আপ্লুত হয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। দাদাও সেখানে উপস্থিত হয়ে তার মাস্টারের পুনর্জন্ম দেখে আনন্দে ডানা ঝাপটাতে থাকে। মেঙ্গি জানায় দাদাও অলৌকিকভাবে 3টি উচ্চমানের অ্যানশিয়েন্ট সোল স্টিং এবং একটি বিরল স্পিরিট সিট খুঁজে পেয়েছে। এটি শুনে তানিউন অত্যন্ত আশাবাদী হয়ে ওঠে, কারণ সে ড্রাগন সোর্ড উদ্ধারের জন্য সুরক্ষা বলয়ের বাইরে যাওয়ার পরিকল্পনা করছিল, যেখানে বিচরণ করে ভয়ঙ্কর সব দানব। এই নতুন শক্তির উৎস তাকে আরও অপরাজেয় করে তুলবে। কথায় কথায় মেঙ্গি জানায় যে সে এখন ডেড অ্যান্ড অ্যানিমাল সোল রিলমে উন্নীত হয়েছে। এরপর তানিউন
কোনো লুকোছাপা না করে জিয়াওর সাথে কাটা প্রতিটি মুহূর্ত এবং সত্য ঘটনা মেঙ্গিকে খুলে বলে। মেঙ্গি বুঝতে পারে ড্র্যাগন ব্যাটেলের সেই কলঙ্কিত অধ্যায়টি ছিল আসলে লিংহু ও মিংকুনের এক সুপরিকল্পিত চক্রান্ত। জিয়াও ছিল নিছক বলির পাঠা। তবে সবকিছু শোনার পর মেঙ্গির মনে সামান্য অভিমানের মেঘ জমে যায়। অন্য এক নারীর সাথে তানিউনের সময় কাটানো তাকে কিছুটা বিচলিত করে। তানিউন তাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে কোমল স্বরে বলে, আমার হৃদয়ে শুধু তোমার স্থান। কিন্তু জিয়াওর প্রতিও আমার মনে এক অদ্ভুত মায়ার জন্ম নিয়েছে। আমার একমাত্র ভয় হলো এই আমার জটিল জীবনের কারণে তুমি কখনো কোনো বিপদে না পড়ো। মেঙ্গি অবাক হয়ে তানিউনের চোখের দিকে তাকায়, তার কণ্ঠে উৎকণ্ঠা। তোমার হঠাৎ কি হলো? এভাবে কেন কথা বলছো? তানিউন গভীর এক দীর্ঘশ্বাস ফেলে মেঙ্গির হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। তার দৃষ্টিতে তখন হাজার বছরের প্রাচীন কোনো শোকের ছায়া। সে ধীর স্থিরভাবে বলে, মেঙ্গি, আমার জীবনের এমন কিছু অভিজ্ঞতা আর সত্য আছে যা আমি আর নিজের ভিতরে চেপে রাখতে পারছি না। আজ সময় এসেছে তোমাকে সব জানানোর। তানিউনের গম্ভীর কণ্ঠস্বর আর চোখের রহস্যময় চাহানিতে মেঙ্গি এক অজানা আশঙ্কায় শিউরে ওঠে। সে বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কেবল একজন সাধারণ যোদ্ধা নয়, তার অস্তিত্বের আড়ালে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো বিশাল এক গোপন সত্য। ঠিক এই নাটকীয় মুহূর্তেই গল্পের ৮ম পর্বের সমাপ্তি ঘটল।